হাওড়া, কলকাতা বা আশেপাশের জেলাগুলো থেকে বাই রোড কিংবা ট্রেনে কামারপুকুর এবং জয়রামবাটি একদিনে ঘুরে নিয়ে ওই দিনেই কিভাবে ফিরে আসা যায় এবং দু একদিন থাকতে চাইলে কামারপুকুর এবং জয়রামবাটিতে বেশ কিছু গেস্ট হাউস, লজ, যাত্রীনিবাস এবং সেগুলির ফোন নাম্বার তুলে ধরব ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর দর্শন ও আশেপাশের সাইট সিং এবং দুই পুণ্যভূমির বিভিন্ন তথ্য। কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় রেস্ট নেবেন, রামকৃষ্ণ মঠ এবং মাতৃভূমি কখন খোলা পাবেন, এইসব নিয়ে আমি আর নন্দিতা কামারপুকুর জয়রামবাটির অলিতে গলিতে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর রিসেন্টলি যারা যেতে চাইছেন এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা হয়ে যাবে। কয়েকদিন আগেই আমি আর নন্দিতা একদিনে ঘুরে নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটি। সকালে 6টা নাগাদ আমাদের উলুবেড়িয়া ফুলেশ্বর থেকে ট্রেন ধরে 7টার মধ্যেই চলে এলাম হাওড়া স্টেশনে। এরপর হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইস্টার্ন রেলওয়ের সকাল 7:25-এর গোঘাট লোকাল ধরে নিলাম। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ, সকালের শিশির ভেজা সৌন্দর্য, নানান অপরূপ শোভা দেখতে দেখতে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম গোঘাট স্টেশন। গোঘাট স্টেশনে নামলাম। সকালের দিকে 4:22-এ একটা ট্রেন থাকে, একটা 7:25-এ আর একটা 10:35-এ। আমরা 7:25-এর ট্রেনটা ধরেছিলাম, তো 7:25-এর ট্রেনটা ধরে আমরা 10টায় পৌঁছালাম গোঘাট স্টেশন। ট্রেন পথের দূরত্ব হচ্ছে 91 কিলোমিটার। টোটাল আপনারা 26টা স্টেশন পাবেন। স্টেশন থেকে বেরিয়েই আপনারা এই যে সামনে টোটো পাবেন এবং এখানে এই যে দেখুন চায়ের দোকান আছে, আপনারা একটু চাইলে চা খেতে পারবেন। বিকালের দিকে বেরিয়ে এক রাত্রি কাটিয়ে যেতে চাইলে 4:30 বা 6:40-এর গোঘাট লোকাল হাওড়া থেকে ধরতে পারেন। আঁকাবাঁকা পথ, সবুজ গাছপালা, বাড়িঘর, এই সমস্ত দেখতে দেখতে 6 কিলোমিটার পথ 10 থেকে 12 মিনিটে পৌঁছে গেলাম হুগলি জেলার আরামবাগ মহকুমার ছোট্ট একটি গ্রাম কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে। প্রথমেই আমরা এসে বসে পড়লাম রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত হালদার পুকুরের ঘাটে। এই সেই হালদার পুকুর, যেই পুকুরের সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে হচ্ছে দুটো স্নানের ঘাট করা আছে, একটা হচ্ছে পুরুষদের জন্য আর একটা হচ্ছে মহিলাদের জন্য। এই পুকুরের জলকে খুব পবিত্র বলে মানা হয়, তো এই গ্রামের সমস্ত শুভ অনুষ্ঠানে এই পুকুরের জল ব্যবহার করা হয় এবং এই পুকুরেও মা সারদা দেবী স্নান করতে আসতেন। একেবারে হালদার পুকুরের সামনেই হচ্ছে রামকৃষ্ণ মঠের যে গেট, এ দেখুন এই হচ্ছে সামনে রামকৃষ্ণ মঠের গেট। কামারপুকুর মন্দির দর্শনের সময় দেয়া রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30, বিকাল 4টে থেকে রাত্রি 9টা, আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 এবং বিকাল 3:30 থেকে রাত্রি 8:30। পুকুরের ঘাট থেকে আস্তে আস্তে আমরা এবার এগিয়ে চললাম রামকৃষ্ণ মঠ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শনে। সকালে দর্শনার্থীদের আরতি দেখা, ঠাকুরের দর্শন পাওয়া সে এক দারুণ অনুভূতি। রামকৃষ্ণ মঠে যারা ভোগ গ্রহণ করতে চাইবেন তারা এসেই আগে কুপন কেটে নেবেন, আর ভোগ গ্রহণের জন্য স্বইচ্ছায় আপনারা যদি আরও বেশি দান দিতে চান সেটাও দিতে পারেন। 19 শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণদেবের মন্দিরের পাশাপাশি রয়েছে রঘুবীরের মন্দির। সেখানে রঘুবীরের শিলামূর্তি, নারায়ণ শিলা, গোপাল, শীতলামা, বিভিন্ন দেবদেবীর আজও নিত্য পুজো হয় এবং ঠাকুরের বংশধর ঠাকুরের সময়কাল থেকেই এই রঘুবীরের মন্দিরে পূজা করে আসছে। মন্দিরের ভিতরে গিয়ে আমি যেটা দেখলাম, ঠাকুরের জন্মভূমি রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে আজও আছে প্রাণবন্ত। আর এখানে একটা যেটা আম গাছ দেখলাম, যেটা ঠাকুর নিজের হাতে বসিয়েছিলেন, সেই আম গাছ আজও ফুলে ফলে পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে ছায়া প্রদান করছে। 17ই ফেব্রুয়ারি 1836 সালে ঠাকুর রামকৃষ্ণদেব এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা এসেছি কামারপুকুরের ওনার এই জন্মভূমি ঘুরে দেখতে এবং আপনাদেরও ঘুরে দেখাবো সমস্ত জায়গা, আপনারা দেখুন। কামারপুকুর গ্রামের আদি গ্রাম শুকলালগঞ্জ।
1806 সাল থেকে 1850 সাল পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেব একাধিক ক্রমে এই কামারপুকুরে ছিলেন। পরে তিনি দক্ষিণেশ্বরে চলে গিয়েছিলেন। সাধনাকালে প্রায় প্রতি বছরই বর্ষা ও শরৎকালে তিনি কামারপুকুরে এসে কাটাতেন। 1880 সালে শেষবার কামারপুকুরে এসেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী শ্রী শ্রী মা সারদা দেবী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর কামারপুকুরের পূর্ণ কুঠিরে দীর্ঘকাল কাটিয়েছিলেন। 1886 সালের 16ই আগস্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরলোক গমন করেছিলেন। রামকৃষ্ণ মঠের ঠিক অপোজিটে দেখুন, এখানটায় একটা দর্শনার্থীদের বিশ্রাম করার জন্য এই যে পান্থনিবাস একটা করা রয়েছে। এখানে সময়সীমা দেওয়া রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে 3:45 এবং অক্টোবর থেকে মার্চ 12টা থেকে বিকাল 3:15। যাত্রীনিবাস, লজ এবং গেস্ট হাউস না নিয়ে যারা একদিন ঘুরে ফিরে পড়তে চাইছেন তারা এই পান্থনিবাসে এসে কিছুটা বিশ্রাম নিতে পারেন। একদিন দুদিন যারা থাকবেন পান্থনিবাসের পাশেই এই যাত্রীনিবাস আপনারা বুকিং করতে পারেন। এখানে রয়েছে রুম নম্বর 17, এইদিকে 18, এই ধরনের বহু রুম এখানে রয়েছে। এবং এখান থেকে 5 মিনিট যাওয়ার পর রামকৃষ্ণ মিশনের আরও একটি যাত্রীনিবাস আছে, সেটাও আপনারা বুকিং করতে পারেন। এই সমস্ত যাত্রীনিবাস বুকিং করতে গেলে আপনাদের মেলের মাধ্যমে বুকিং করতে হবে। ফোন নাম্বার এবং মেল আইডি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন লজ, গেস্ট হাউস এবং যাত্রীনিবাসের একটা সম্পূর্ণ ভিডিও এর পরের ব্লগেই থাকবে। ভাগ্যক্রমে মন্দির দর্শন করা, শ্রীরামকৃষ্ণের চরণতলে কিছুটা ঠাঁই পাওয়া এবং আশ্রমিক পরিবেশে কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম কামারপুকুরের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। মন্দিরের গেটের সামনেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন। সেই সমস্ত দাদারাও আপনাদের টোটোতে করে ঘোরাবে এবং সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আশেপাশে সাইট সিইং ঘোরানোর জন্য টোটো বা অটোতে আপনাদের নেবে 100 টাকা। জয়রামবাটি, কামারপুকুর টোটাল আমরা সাইট সিনগুলো করি। যদি একসাথে ঘুরেন তাহলে আমাদের টোটাল সাইট সিনটা এখানে যে 24টা মন্দির আছে আমরা ঘুরাই 600 টাকা। আর যদি আপনি এবেলা করে ঘুরেন তাহলে 700 টাকা। যদি আজকে জয়রামবাটি ঘুরলেন, কালকে কামারপুকুরের দিক ঘুরলে আপনার এদিকে 400 টাকা, ওদিকে 400 টাকা। আমরা টোটাল সাইট সিনটা এইভাবে করানো হয়। 24টা মন্দির আছে: দেরেগ্রাম, বিশালাক্ষী, কামারপুকুর, কোয়ালপাড়া মায়ের বৈঠকখানা, জগদম্বা আশ্রম, বিরেজানন্দ আশ্রম, শিহরে ভাগনার ঈদের বাড়ি, শান্তিনাথ মন্দির, সারদা মঠ, লাহাবাড়ি সমস্ত নিয়ে এবং গড়মান্দারণ সহ বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী ওই গড়মান্দারণ সহ আমরা এগুলো ঘুরাই। 9647387753 আমার নাম্বার। আমরা কামারপুকুরের সাইট সিইংয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম নবনির্মিত চিনু শাঁখারির বাড়ি এবং গদাধর বিদ্যা মন্দির। রামকৃষ্ণদেব জঙ্গলে যখন ধ্যান করতেন তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসা উনিই প্রথম লক্ষ্য করেছিলেন। এখান থেকে আমরা অগ্রসর হলাম ধনী কামার্নির বাড়ি। এই ধনী কামার্নি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষা মাতা। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। শ্রী শ্রী ঠাকুরের ধ্যানমগ্ন ভাবভক্তি গ্রামের মানুষের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রমণি বিভিন্ন দেবীর কাছে হত্যে দিতেন, তার মধ্যে এই গোপেশ্বর শিব মন্দির একটি। কামারপুকুরের এই সমস্ত সাইট সিইংগুলো আপনারা চাইলে হেঁটে হেঁটেও ঘুরতে পারবেন। এখানে অনেক মাসিরা থাকে, মাসিদের 50-100 টাকা দিলে আপনাদের কিন্তু পুরো এই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরিয়ে দেবে। খুব একটা বেশি দূর কিন্তু নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত আরও একটা জায়গায় চলে এলাম লাহা বাবুর বাড়ি, যিনি ছিলেন ধর্মদাস লাহা, একজন জমিদার। লাহা বাবুর ছোট্ট একটি গল্প বলি। রামকৃষ্ণদেবের পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। প্রথমে ওনারা দেড়ে গ্রামে থাকতেন। ওখানে কোনো একটা বিষয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের, আর সাক্ষী না দেওয়ার কারণে তাকে দেড়ে গ্রাম ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল এই কামারপুকুরে। এবং এই জমিদার ধর্মদাস লাহা এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধু শুকলাল গোস্বামী দুজনার ঐকান্তিক প্রচেষ্টায় ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কিছু জমি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন যেটা বর্তমানে রামকৃষ্ণ মঠ, সেখানেই জন্ম হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের। এই যে পাঠশালাটা দেখছেন, এটাই হচ্ছে লাহা বাবুর পাঠশালা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পাঠশালাতেই পড়াশোনা করেছিলেন। এবং লাহাবাবুর পাঠশালার ঠিক অপোজিটে দেখুন, এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। ধর্মদাস লাহাবাবু যিনি ছিলেন, ওনার একটা মূর্তি এখানে করা আছে ঠিক বিষ্ণু মন্দিরের পাশেই।
বাল্যকালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, সবাই গদাই বলেই চিনত। এই লাহাবাবুর পাঠশালায় পড়াশোনা করা, লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে কালীর মূর্তি আঁকা, দুর্গা মন্দিরের ঠাকুরের চোখ আঁকা, বহু স্মৃতি জড়িয়ে আছে এই লাহাবাবুর বাড়িতে। এবং লাহাবাবু একজন মানুষ হিসাবেও খুব ভালো ছিলেন। লাহাবাবুর মেয়েরা ছোট্ট বালক হিসাবে গদাইকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। সেই স্মৃতিকে আজও ধরে রেখেছেন এই মডেলগুলোর মাধ্যমে। এখানে ধনিকামানির কাছে ভিক্ষা নিতে এসছে ভিক্ষামা ধনিকামানি, এই ছবিটা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর এইদিকে দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হয়ে ঢেঁকিশালে হয়েছিলেন, হয়ে উনুনে পড়ে গিয়েছিলেন এবং উনুন থেকে বার করে ওই ধনিকামানি কোলে পিঠে করে মানুষ করে, তাই ওনাকে ভিক্ষামা করা হয়েছিল ঠাকুরের কথা মতো। আর এদিকে দেখুন ঠাকুর সাধু সেবা করতে ভালোবাসতেন, তাই এখানে যে সাধু সেবা করছে, জঙ্গল থেকে কাঠ এনে ঠাকুর রামকৃষ্ণদেব এখানে সাধু সেবা করছে। এদিকে দেখুন ঠাকুরের বিয়ে হচ্ছে। এই সমস্ত জায়গায় যখন আসবেন দেখুন এরকম ম্যাপ করা রয়েছে, আপনারা এই ম্যাপ দেখেও কিন্তু ঘুরে নিতে পারবেন। এই কামারপুকুর গ্রামের প্রত্যেকটি অলিতে গলিতে আনাচে কানাচে ঠাকুর রামকৃষ্ণদেবের বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটাচলা করে বেড়াতেন। আমরাও খুব ভাগ্যবান যে আজকে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই হলো পাইন কুঠির বা পাইন বাড়ি। এই বাড়িতে অ্যামেচার পার্টির যখন যাত্রা হতো, রামকৃষ্ণদেব শিবরাত্রিতে শিব সাজার অভিনয় করতে করতে এখানে একবার সমাধিমগ্ন হয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক সেই পাইন বাড়ির যাত্রা মঞ্চের স্মৃতি। কামারপুকুরের সাইট সিইং ঘোরার পরে আমরা চলে এলাম রামকৃষ্ণ মঠের পাশে, যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। কলকাতা থেকে বা হাওড়া থেকে যারা বাই রোড আসবেন, ডানকুনি হয়ে আরামবাগের উপর দিয়ে এই কামারপুকুর জয়রামবাটি চলে আসতে পারবেন। কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব 96 কিলোমিটার। যারা কার নিয়ে আসবেন তারা এই জায়গাটায় খুব ভালোভাবে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এই পার্কিং জোনের পরেই কামারপুকুর শ্রীধাম প্রতীক্ষালয়ের কাছে দাঁড়ালেই আপনারা এখান থেকে বাস, টোটো, অটো যে কোনোভাবে মাত্র 6 থেকে 7 কিলোমিটার গেলেই জয়রামবাটি। কামারপুকুর থেকে আপনারা যদি জয়রামবাটি টোটোতে যান, টোটো যদি রিজার্ভ করেন 100 টাকা, আর যদি আপনারা টোটো শেয়ারে যান সেখানে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা। আর এখানে বাস অ্যাভেলেবেল আছে, আপনারা যদি বাসে যেতে চান সেখানে আপনাদের বাসে পড়বে 10 টাকা। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে। টোটোতে মাত্র 10 থেকে 15 মিনিট যাওয়ার পরেই এলাম শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃ মন্দিরে। আমরা কামারপুকুর থেকে জয়রামবাটি মাতৃ মন্দিরে চলে এলাম। এই যে এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে শ্রী শ্রী মাতৃ মন্দিরে গাড়ি প্রবেশ করিবার জন্য পুলিশ ক্যাম্প গেট ব্যবহার করুন। দেখুন দর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5টা 30 থেকে 11টা 30, বিকাল 4টে থেকে 8টা 30, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11টা 30 এবং বিকালে 3টে 30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী ভক্তগণ তাঁকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। তার জীবনীকারদের মতে সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে। এই মাতৃ মন্দিরের গেটের সামনে দিয়ে যদি এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে যাওয়া যায়, 1 মিনিট যাওয়ার পরেই এখানে আপনারা কিন্তু 2-1টা লজ পাবেন। এবং এই যে বাঁদিকে দেখছেন এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত পূর্ণপুকুর। বিবাহ পূর্বে নাম ছিল শারদামণি মুখোপাধ্যায়। মাত্র 5 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি। এই যে মাতৃমন্দির দেখছেন ওপারে, তার ঠিক এই যে সামনে মাতৃমন্দিরের পবিত্র পূর্ণপুকুর, এবং পূর্ণপুকুরের সামনেই দেখুন এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসটা আপনারা কিন্তু চাইলে ভাড়া নিতে পারেন। তো এর যে ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দেব। এই গেস্ট হাউস আপনারা অফ সিজনে 400 থেকে 600 টাকার মধ্যে পাবেন, এবং যখন সিজন থাকে সেই সময়তে 600 টাকা, 800 টাকা, 1000 টাকার মধ্যে আপনারা এই রুম পেয়ে যাবেন। এই পুকুরে এসে আপনি স্নানও করতে পারবেন, এবং স্নান করার জন্য একটা পুকুরের মধ্যে 3-4টে ঘাট আছে। যদি স্নানও না করেন তো এখানে এসে একটু পুকুরের জলও নিয়ে মাথায় ছেটাতে পারবেন।
1916 সালের 15ই মে হইতে 1920 সালের 23শে মে পর্যন্ত শ্রী মা সারদা দেবী এই বাড়িতে বাস করেছিলেন। স্বামী শারদানন্দজি মহারাজ এই গৃহ নির্মাণ করেছিলেন। এই গৃহে শ্রী মা তার বহু সন্তানদের মহামন্ত্র, ব্রহ্মচর্যা, সন্ন্যাস প্রভৃতি দানে কৃপা করেছিলেন। ওই যে বাড়িটা দেখছেন আপনারা, ওটা মায়ের নতুন বাড়ি। ভিতরে আছে, মন্দিরের ভিতরে আছে মায়ের পুরানো বাড়ি। একই পরিবারে মা ভাইদের সাথে থাকতেন। তারপরে ভাইদের বিবাহ হয়ে যাওয়ার পর মা এই নতুন বাড়িটায় চলে আসেন। 1853 সালে 22শে ডিসেম্বর বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে মা শারদার জন্ম হয়েছিলেন। মাতৃমন্দির এবং রামকৃষ্ণ মঠে যারা ভোগ গ্রহণ করতে চাইবেন তারা এসেই আগে কুপন কেটে নেবেন। দু জায়গাতেই আপনারা 50 টাকা দিয়ে ভোগ গ্রহণ করতে পারেন। আর ভোগ গ্রহণের জন্য স্বইচ্ছায় আপনারা যদি আরও বেশি দান দিতে চান সেটাও দিতে পারেন। মা শারদা দেবীর কিছু বাণী আমরা সবাই কম বেশি জানি। তো ওনার একটা বাণী আমার ভীষণ ভালো লাগে। উনি বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের, জগৎ সংসারকে আপন করে নিতে শেখো। মানে ওনার এই বাণীটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তার সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও ভাতৃ পরিবারবর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর তার উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে। মা সারদা দেবীর মন্দির থেকে একটু এগিয়ে আসার পরেই বাঁদিকে গেলে আপনারা সিংহবাহিনী মন্দির পাবেন এবং এই সিংহবাহিনী মন্দির খুব জাগ্রত মন্দির। তো মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, সারদা মা তখন এই মন্দিরে হতে দিয়েছিলেন এবং বেশ কিছুদিন ওখানে থাকার পরে উনি ভালো হয়ে গিয়েছিলেন। এই সিংহবাহিনী মন্দির জাগ্রত এবং খুবই পূর্ণ একটা জায়গা, একটা পূর্ণ স্থান। এই যে দেখছেন মাতৃমন্দির, এই মাতৃমন্দির থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই সরু রাস্তা দিয়ে চলে যাওয়ার পরেই এই সিংহবাহিনী মন্দির আপনারা পেয়ে যাবেন। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবনকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন। এবং শ্রী শ্রী মাতৃমন্দিরের গেটের যদি এই দিকটাতেও আসা যায়, এই দিকটাতেও দেখুন আপনারা কিন্তু অনেকগুলো লজ পাবেন, যেমন কল্পতরু লজ, সিংহবাহিনী লজ এবং আরও বেশ কিছু লজ আপনারা পেয়ে যাবেন। আমি দু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। কামারপুকুর এবং জয়রামবাটির বিভিন্ন হোটেলের সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে। আপনারা সেখানেও চাইলে দুপুরের খাওয়া কিংবা রাত্রের খাওয়া সারতে পারেন। এর পরের পর্বেই আপনাদের দেখাবো কামারপুকুর ও জয়রামবাটির বিভিন্ন লজ, গেস্ট হাউস এবং যাত্রীনিবাস নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও। সেই পর্বে লজ এবং যাত্রীনিবাসের রুম কেমন, কত টাকা ভাড়া, কি খাবার পাওয়া যায়, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। পরের এই পর্বটি দেখার জন্য এবং কামারপুকুর জয়রামবাটির এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।